এমন কি ঘটনা ঘটলো, একটা আত্মহত্যার জন্য সিপিকে যেতে হলো? আমাকে যারা বাইরে থেকে হোয়াটসঅ্যাপ করেছিল তারা বলল এই প্রথম 2-3 ঘন্টায় অভয়ার পুরো কেসটা আপনি যদি দেখেন, প্রথম সকাল 6:30 থেকে 8:30টার মধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এভিডেন্স লোপাট হয়েছে। আসলে মাথার উপরে আরেকটা বড় মাথা কেউ রয়েছে, যার জন্য পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। প্রশাসনের মতো চলতে পারে না। প্রশাসন তার নিজের একটা ক্ষমতা নেই। পুলিশ কি দলদাস পুলিশ? সমস্ত সমাজ ব্যবস্থা এবং সরকার পরিবর্তন না করলে এই জিনিসটা কিন্তু সম্ভব কোনোদিনই হবে না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এই সরকারের যাবতীয় দুর্নীতি, যাবতীয় যে অপারদর্শিতা, যেমন আমাদের এবারের যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোচ্ছে না, সবকিছু ঢাকার চেষ্টা করা হচ্ছে বাংলা ভাষা, বাংলা ভাষী বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ঠিক যেভাবে যোগ্য অযোগ্যদের গুলিয়ে দেওয়া হয়েছিল। আমরা কিসের জন্য একজন দলকে ইলেক্ট করেছি? জাস্ট টু গিভ সাম ভাতা, পপুলারিস্টিক পলিটিক্স, এই ফিউচারের দিকে না তাকিয়ে। শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া মানে 3টে প্রজন্ম শেষ। আজকে যারা বাংলায় চাকরি করছে তারা খুব লো স্যালারিতে বাংলায় চাকরি করছে বা বাংলাতে থাকতে তারা বাধ্য হচ্ছে। ব্রিলিয়ান্ট ছেলেরা বাংলার বাইরে। অভয়ের মা বাবার এগেনস্টে কোনো কথা প্লিজ আপনার রাজনৈতিক দলেরা একটু থামুন তো। সিবিআই তো এভিডেন্স ট্যাম্পারিং এর মামলাতেই অনেককে তাদের বিহাইন্ড দ্য বার আনতেই পারে। একদিকে যখন সবাই সিবিআইকে দোষারোপ করছে অভয়ার বিচার না পাওয়া নিয়ে, তখন আপনি সেই দিকে যাচ্ছেন না, বরং বলছেন যেভাবে তথ্য লোপাট হয়েছে প্রথম কয়েকদিনে সেটাতেই খেলা শেষ হয়ে গেছে, এবং আপনার এই কথা সমাজ মাধ্যমে খুবই প্রশংসিত হয়েছে। একটু যদি আমাদেরও ব্যাখ্যা দেন এই ব্যাপারে। তার কারণ আমরা একটা পরিষ্কার জিনিস দেখেছি। সেদিন ধরুন সকাল 7টার মধ্যে ব্যাপারটা ঘটেছে এবং প্রথম আমি খবর পাই কিন্তু অন্য একজনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যে ওটা আত্মহত্যা বলে চালানো হচ্ছে। তারপরে হঠাৎ তখন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ দিবসের পর তার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে এনআরএসে। ওই সমস্ত ভিড়ের মধ্যে একটা ব্রেকিং নিউজ ছিল যে আরজি করে সিপি। এমন কি ঘটনা ঘটলো, একটা আত্মহত্যার জন্য সিপিকে যেতে হলো? প্রথম খটকা সেখানে। তারপরেই আমাকে যারা বাইরে থেকে হোয়াটসঅ্যাপ করেছিল তারা বলল যে এটা আত্মহত্যা নয়, আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এবং আলটিমেটলি ফরচুনেটলি এটাকে কিন্তু আত্মহত্যা বলে চালাতে পারেননি তারা, অনেক চেষ্টা সত্ত্বেও। এই প্রথম 2-3 ঘন্টায় অভয়ার পুরো কেসটা আপনি যদি দেখেন, প্রথম সকাল 6:30 থেকে 8:30টার মধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এভিডেন্স লোপাট হয়েছে। এটা একটা প্রথম কারণ। সিবিআইয়ের কাছে কেসটা এসছে প্রায় 72 ঘন্টা বা তারও বেশি পরে। নাম্বার 3, আমি ধরলাম না হয় তথ্য লোপাট হয়েছে, কিন্তু অন ক্যামেরা 14 তারিখ রাত্রে যারা আরজি করে ভাঙচুর করলো তাদের ফটোগুলো তো এখনো আমাদের সবার সাথে রয়েছে। আমি কি ভাববো কলকাতা পুলিশ এতই ইনএফিশিয়েন্ট, সেই লোকগুলোকে ধরতে পারছে না? ধরলেই তাদের মাথা বেরিয়ে পড়বে। আসলে মাথার উপরে আরেকটা বড় মাথা কেউ রয়েছে, যার জন্য পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। আর সিবিআই কে আমি একদম ঝাড়া হাত পা বলবো না, ধোয়া তুলসী পাতা বলতে পারি না, কারণ এভিডেন্স লোপাটের দায়ে তারা অনেককে পেয়েছেন। শুধুমাত্র এভিডেন্স লোপাট, একটা ধর্ষণ এবং মৃত্যুর ক্ষেত্রে এভিডেন্স লোপাটের জন্য বেশ কিছু বছর কিন্তু গারদের পেছনে সিবিআই রাখতে পারে, যদি সিবিআই সেটা মনে করে। এক্ষেত্রে যে কোনো কারণেই হোক সিবিআই কিছুটা মৌনীব্রত পালন করেছে। স্যার, আপনি বারংবার উত্তরবঙ্গ লবি নিয়ে সোচ্চার হয়েছেন। আপনার কি মনে হয় এই উত্তরবঙ্গ লবিদের মাথারাই এর পেছনে যুক্ত? না, ডেফিনেটলি। কারণ সঞ্জীব বাবু, যিনি আমি ডাক্তার সঞ্জীব ঘোষ বলবো না, তিনি এতটা ক্ষমতা কি করে পেলেন যে তার একজন ব্যক্তিগত দেহরক্ষী ছিল, তিনি যা বলবেন সেটাই। মানে একটা মেডিকেল কলেজে এভাবে পড়াশোনা চললে ছেলেরা কিন্তু
মেডিকেল শিক্ষা থেকে কিচ্ছু শিখবে না, মেডিকেল টিচিং পিছিয়ে যাবে। আজকে যদি ক্যাশ দিয়ে এমবিবিএস এ গোল্ড মেডেল পেতে হয়, সেই গোল্ড মেডেলের ভ্যালু কি? এমডিতে গিয়ে কোনো ভ্যালু আছে? আমি সেই জন্যই বলবো বেঙ্গলের মেডিকেল এডুকেশনে মানে এত কমে যাচ্ছে আন্ডার গ্রাজুয়েটে। পোস্ট গ্রাজুয়েটে এখনো অব্দি ভালো আছে, কারণ বাইরের ছেলেরা অনেক আসছে এবং পোস্ট গ্রাজুয়েট টিচিংটা এখনো অব্দি স্ট্যান্ডার্ড বজায় রেখেছে। স্যার, অভয়ার মা এবং বাবা কিছুদিন আগে আমাদের চ্যানেলে বলেছিলেন ওনাদের সিবিআই এর ডিরেক্টর নাকি বলেছেন এই মামলা থেকে সরে যেতে চাইছেন। আপনি তো এখন মানে প্রাক্তন সিবিআই কর্তা, কেন মনে হয় আপনার সিবিআই এই মামলা থেকে সরে যেতে চাইছে? সিবিআই কোনো রাজনৈতিক চাপে বা টাকা খেয়ে কি কোথাও গিয়ে এই তদন্ত থেকে সরে যেতে চাইছে, না কোনো তথ্য জোগাড় করে উঠতে পারেনি তারা? এটা বলা কঠিন, তবে আমি একটা কথা, ওর মা বাবার আমি মেন্টাল কন্ডিশনটা খুব ভালো বুঝতে পারছি। এটা আমরা আমাদের ডাক্তারি পরিভাষায় বলি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারের মধ্যে দিয়ে ডেফিনেটলি ওনারা দুজনেই যাচ্ছেন। এই ডিসঅর্ডারে কি হয়, সবসময় তার মেয়ের কথা মনে পড়ে। যে বাবা একটা সেলাই করে একটা মেয়েকে বড় করেছে, অনেক আশা নিয়েছিল যে মা যে বড় হয়ে মেয়েটা একটা মুখ উজ্জ্বল করবে, সে তাকে হঠাৎ করে সরকারি মদতে নৃশংসভাবে তার কাজের জায়গায় রেপ এবং খুন অথবা রেপ হতে হয়েছে। এটা ওনারা কিন্তু মাথা থেকে ভুলতে পারছেন না। এটাকে বলে হচ্ছে কন্টিনিউয়াসলি পেছনের ফ্ল্যাশব্যাক চলে আসে। আর পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারে কি হয়, স্ট্রেস ডিসঅর্ডারে অনেক সময় অ্যাংজাইটি হয়, ডিপ্রেশনে হয়, ওনারা দুটোতেই ভুগছেন। ওনারা আগে থেকেই কিন্তু অসুস্থ। নাম্বার 2, মুড সুইং ভীষণ হয়। কখনো কখনো দেখবেন ওনার মারা ভীষণ মুড সুইং করছেন। আমি কিন্তু সে রাম হোক আর বাম হোক কাউকেই বলবো না অভয়ার মাকে নিয়ে এই কেসের অ্যাডভান্টেজ না নিতে। অভয়ার মা এবং বাবাকে যেন এই কেসের অ্যাডভান্টেজ থেকে সরিয়ে দেওয়া হয়, সেটা আমার কিন্তু ডাক্তার হিসেবে একান্ত মতামত। তাদের একটা মেডিকেশন দরকার, তাদের একটুখানি সাইকোথেরাপি, অন্য থেরাপিগুলো দরকার, তারা নিজেরা করুক। কিন্তু কোনো দলের ছত্রছায়ায় অভয়ার মাকে নিয়ে যাওয়া বা টেনে নিয়ে যাওয়া এটা অমানবিক, ডাক্তারি মতে আমার মত। আমি সিপিএম এর সময় যখন আমাদের মঞ্চে নিয়ে এসেছিলেন, আমি কিন্তু ব্যাপারটাকে সাপোর্ট করিনি, আমি এখনো ব্যাপারটাকে সাপোর্ট করব না। এইটুকু বাদ দিয়ে কি আমরা প্রশাসনের মতো চলতে পারে না? প্রশাসন তার নিজের একটা ক্ষমতা নেই? পুলিশ কি দলদাস? পুলিশ কি সবসময় নেতাদের ধরেই চলবে? তাহলে আমরা কি এক্সপেক্ট করব? কিচ্ছু এক্সপেক্ট করব না। নেতারা যদি বলে হ্যাঁ একে ধরবে, বলে যে খুন করলেও ছেড়ে দেবে, তাহলে তো আলটিমেটলি আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে যাবে। কেন একজন ভিকটিমের মাকে এই ট্রমার মধ্যে যেতে হচ্ছে? এই কথাটার উত্তর কি আমাদের সমাজরা কেউ বলতে পারবে? আমাদের রাজনৈতিক দলরা বলতে পারবে? রামেরা বলতে পারবে? বামেরা বলতে পারবে? পারবে না। আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। আমরা কি চাই? আমরা অভয়ার প্রকৃত বিচার। এবার আপনারা প্রশ্ন করতেই পারে, এটা কি 14 তারিখ আবার রাস্তা বন্ধ করে সম্ভব? আমরা যে একটা কামারহাটিতে একটা প্রোগ্রাম করলাম তাতে সম্ভব না? এটাতেও সম্ভব না। এটা শুধু অ্যাওয়ারনেস বাড়ানো। সমস্ত সমাজ ব্যবস্থা এবং সরকার পরিবর্তন না করলে এই জিনিসটা কিন্তু সম্ভব কোনোদিনই হবে না। অথবা সরকারের মনোবাঞ্ছা যেটা, যে সরকার কেন একটু ইগোইস্টিক মনোভাব নেবে একটা বাচ্চা মেয়ের উপর? সরকার কেন সেই মেয়েটার কোন দল কোন কিছু সেগুলো দেখতে যাবে? সরকারের কাজ একজন ধর্ষিতাকে প্রপার জাস্টিস দেওয়া। সেই জাস্টিস দেওয়ার কাজ কিন্তু অপোজিশন লিডারদের করছে না, সরকার তার বিরোধিতা করুক, কিন্তু এরকম ভাবে একজন ট্রমাটাইজ ভিকটিমকে নিয়ে খেলা করা আমার একদম একদমই। স্যার, আপনি যেরকমটা বললেন যে সরকার পরিবর্তনের সাথেই কি তাহলে লুকিয়ে রয়েছে এই অভয়ার জাস্টিসের চাবিকাঠি? খুব মুশকিল বলা, কারণ বেশিরভাগ লোক না বড্ড তাড়াতাড়ি ভোল বদলায়। সিপিএম এর শেষের দিকে যে গুন্ডা বাহিনী ছিল
তারা এখন চলে এসছে তৃণমূলে। আপনি দেখতে পাবেন, দেখলেই বুঝতে পারবেন, হাতে অন্তত 5টা আঙুলে 10টা আংটি থাকবে, মোটা মোটা সোনার চেন থাকবে, মানে একদম বলতে পারেন মানে সে দিয়ে বোধহয় গরুকেও টানা যায়, হাতে বড় বড় সোনার বাট। আর এরাই, আমি যদি বলছি এরপর যদি রামরা আসে, রামের দলে চলে যাবে। এদের কোনো চরিত্র নেই। যতক্ষণ না পলিটিক্যাল পার্টি থেকে এই সমাজ বিরোধীদের আলাদা করতে পারছেন আপনারা, আমার মনে হয় ভারতবর্ষে সেটা সম্ভব হবে না, কারণ এখানে মাফিয়া রাজই আসল কাজ করে। তাহলে ততক্ষণ অবধি কিন্তু আপনি কোনো পরিবর্তন এক্সপেক্ট করবেন না, কারণ যে গুন্ডারা অভয়াকে মেরেছে তারাই তখন পাল্টি খেয়ে তখন নীল থেকে সবুজ বা লালে চলে যাবে। আমাদের ফার্স্টে নিজেদের, প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজেদের আত্মসমালোচনা করা উচিত। আমার তো মনে হয় প্রেজেন্ট পলিটিক্যাল পার্টির আত্মসমালোচনা করা উচিত যে আমরা কতটা গঠনমূলক কাজ করেছি আর কতটা ভাতামূলক কাজ করেছি। অপোজিশন পলিটিক্যাল পার্টি যারা সবচেয়ে বড় পজিশনে আছে তারা একটু ভাবুক না যে বাংলার বাঙালি কি চায়। বাংলার বাঙালির উপর হিন্দি চাপিয়ে দিলে কিছুতেই বাংলার বাঙালি সেটাকে মেনে নেবে না। আর রামের মানে আমাদের বামেদের বোঝা উচিত যে মানুষ থেকে দূরে চলে গেছে, সেইটা কিন্তু মানুষ মেনে নেবে না। এসি ঘরে বসে বড় বড় কথা বললে গ্রামের মানুষ কিন্তু মানবে না, এটা কিন্তু সবার বোঝা উচিত। এবং এই পলিটিক্সটা প্রেজেন্ট মুখ্যমন্ত্রী খুব ভালো বোঝেন, মানুষের পালস উনি অত্যন্ত ভালো বোঝেন। সেই জন্য মানে ওনার মতো পলিটিক্যালি ম্যাচিওর্ড মানুষ আপনি খুব কম পাবেন, যার জন্য উনি কিন্তু রয়েছেন। আমি জানি না বিরোধী ঐক্য যদি হয় তাহলে অন্য রেজাল্ট হতে পারে, আদারওয়াইজ উনিই আসবেন। স্যার, কার্যত আপনি সবসময় গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রে আস্থা রাখার কথা বলেন, গণতান্ত্রিক উপায়ে তাহলে কি এই বর্তমান সরকারকে নির্বাচনের দ্বারা কোনোভাবেই ক্ষমতাচ্যুত করা সম্ভব নয়? সেটা বিরোধী দলের উপর নির্ভর করছে। বিরোধীরা যদি এক কাট্টা হতে পারে তবেই সম্ভব। কি করে হবে? টোটাল ভোটের তো ওনাদের 30-35% আছে। এবার যদি বামেরা কেটে নেয় 15% ভোট আর রামেরা পায় বাকি 25%, বাকিরা অন্য কেউ পায়, কংগ্রেস আবার আলাদা হয়েছে, সুতরাং সেক্ষেত্রে তো ওই টোটাল 35% ভোট নিয়েও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারেন ওনারা। কিন্তু সম্ভব নয়, কথাটা কখনোই আমি বলবো না সম্ভব নয়। একসময় 34 বছরের বাম শাসনেও ভাবা হয়েছিল, সম্ভব নয় ইন্দিরা গান্ধীর সময় ভাবা হয়েছিল। যদি জনগণ চায় সম্ভব, জনগণ না চাইলে সম্ভব না। শুধুমাত্র বুথ ক্যাপচার করে ভয় দেখিয়ে আমার মনে হয় না এত বিপুল ম্যান্ডেটে কোনো দল জিততে পারে। একদমই। স্যার, একটাই প্রশ্ন আপনার কাছে, যে এই যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে দেওয়া হলো, অন্যদিকে সিবিআই বলছে তার তদন্ত চালিয়ে যাচ্ছে, এটা কিসের ভিত্তিতে হলো তাহলে? এভিডেন্সের ভিত্তিতে। যে এভিডেন্স রাজ্য সরকার দিয়েছে সিবিআই সেই এভিডেন্সটাই দেখেছে। সিবিআই আর বেশি নাড়াচাড়া করেনি। কেন করেনি সেটা আমাদের কাছে ক্লিয়ার না, উপর মহলের নির্দেশ না কি। সুতরাং শিয়ালদা কোর্ট কিন্তু সঞ্জয় রায়ের জাজমেন্টের সাথে অনেকগুলো কথা লিখে দিয়েছে। যেটুকু লেখা আমার মনে হয় অত্যন্ত ভালো, এবং যাতে এই কেসটা পরবর্তী ক্ষেত্রে অনেক দূরে এগোতে পারে। আমার স্টিল বিচার ব্যবস্থার উপর ভরসা আছে, যদিও আমাদের বিচার ব্যবস্থা অনেক স্লো। হয়তো এই কেসটারই বিচার পাবে হয়তো অভয়ার মারা গেছে তার 10 বছর বাদে, যখন এই কেসটার কোনো ইন্টারেস্ট থাকবে না। সুতরাং আমার মনে হয় এই ক্ষেত্রে একটু ফাস্ট ট্র্যাক কোর্ট করলে কি হতো, সিবিআই যদি একটা ফাস্ট ট্র্যাক কোর্ট করে ব্যাপারটা এগিয়ে নিয়ে যেত, অসুবিধা কি? কোথাও যেন থেমে গেল বিচার ব্যবস্থাও এখানে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এই সরকারের যাবতীয় দুর্নীতি, যাবতীয় যে অপারদর্শিতা, যেমন আমাদের এবারের যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোচ্ছে না, সবকিছু ঢাকার চেষ্টা করা হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষী বলে, গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ঠিক যেভাবে যোগ্য অযোগ্যদের গুলিয়ে দেওয়া হয়েছিল কোর্টে। আমাদের গণতান্ত্রিক অধিকার আছে, আমাদের ন্যায্য অধিকার আছে। আমরা কিসের জন্য একজন দলকে ইলেক্ট করেছি? জাস্ট টু গিভ সাম ভাতা,
পপুলারিস্টিক পলিটিক্স, ফিউচারের দিকে না তাকিয়ে, যার জন্য আর সবচেয়ে খারাপ লাগে এই সরকারের কোথায় জানেন? শিক্ষা। শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া মানে 3টে প্রজন্ম শেষ। আজকে যারা বাংলায় চাকরি করছে তারা খুব লো স্যালারিতে বাংলায় চাকরি করছে বা বাংলাতে থাকতে তারা বাধ্য হচ্ছে। ব্রিলিয়ান্ট ছেলেরা বাংলার বাইরে। বাংলায় কোনো বড় শিল্প এসছে 2011-র পর? আমি কালকেই ভাবছিলাম কোনো তাপবিদ্যুৎ কেন্দ্র কি হয়েছে? বাড়িতে একটু সময়ের জন্য কারেন্ট অফ হয়েছিল, তখন ভাবছিলাম আসলে কারেন্টের চাহিদাই তো নেই আমাদের এখানে। যখন এসি চলে কারেন্টের চাহিদা বাড়ে, তখন পাওয়ার কাট হয়। আমার মনে হয় না 2011-র পর কোনো তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, বেসরকারি তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে। আর ধীরে ধীরে একটার পর একটা সরকারি স্কুল, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বসে যাচ্ছে, কোনো এমপ্লয়মেন্ট নেই। আমাদের সাধারণ মধ্যবিত্ত জেনারেশন, যাদের স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তারা কিন্তু আস্তে আস্তে ক্রমশ ফ্রাস্ট্রেটেড হচ্ছে। আমরা একটা ফ্রাস্ট্রেটেড জেনারেশনের প্রতিনিধিত্ব করছি। আমাদের অনেক কর্তব্য, যে কর্তব্যগুলো যে গভর্নমেন্টে আছে তারই করতে হবে, সেটাই বুঝতে হবে। স্যার, তিলোত্তমার বাবা, অভয়ার বাবা বিস্ফোরক একটি দাবি করেছেন। তিনি বলছেন কুণাল ঘোষ, শাসক দলের অন্যতম নেতা, সে কুণাল ঘোষ গিয়ে সিবিআই এর সঙ্গে সেটেলমেন্ট করেছেন। সিবিআই কে টাকা খাইয়েছে রাজ্য সরকার, কুণাল ঘোষ গিয়ে সেই সেটেলমেন্ট করে এসেছেন। একদম বিস্ফোরক দাবি তিলোত্তমার বাবার। যদিও পাল্টা কুণাল ঘোষ লিখেছেন মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করে গিয়েছেন অভয়ার বাবা। কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি, কিন্তু তাই বলে ওরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে? এখানে এভাবে আমার নাম করে মিথ্যা অভিযোগ করলেন, কার কথায়, কোন তথ্যে, কি বলবেন, কিভাবে দেখছেন? দেখুন, সে তো আমার নামেও প্রচুর রটেছিল। আমার যদ্দূর মনে হয় নোটবন্দির সময় আমার ঘরে নাকি কারি কারি টাকা পাওয়া গেছে। ইভেন মিস্টার কুণাল ঘোষের সাথে কথা বলার পরও রটেছিল আমার কিছু একটা ব্যক্তিগত স্বার্থে গেছি। অভয়ের বাবা যদি বলে থাকেন, যদি কংক্রিট প্রুফ না থাকে, তাহলে কুণাল ঘোষ আমার মনে হয় স্টেটমেন্টটা না দিয়ে ব্যাপারটা ইগনোর করে গেলেই ভাবতেন যে এই ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। সেটা কিন্তু একটা রিজনেবল ব্যক্তিত্বের কাছ থেকে এক্সপেক্টেড, যে এই অবস্থায় ওনার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আছে, ওনারা কি বলছিল আমি সেটাতে কিন্তু মাথা দিচ্ছি না। আমার যদি দোষ হয়ে থাকে আপনারা প্রমাণ করুন, আমি সেটা নিঃসন্দেহে তার প্রমাণ দেব। কিন্তু উল্টো আমি বলছি তো অভয়ের মা বাবার এগেনস্টে কোনো কথা, প্লিজ আপনারা রাজনৈতিক দলেরা একটু থামুন তো। কোথায় থামতে হয় আপনারা তাও জানেন না। আপনাদের রাজনৈতিক প্রতিহিংসা যদি চরিতার্থ করতে হয়, আপনারা জনগণের কাছে যান, জনগণের সাথে মিশুন, দেখুন বাংলার গ্রামের জনগণ কি চাইছে, তাদের সাথে মিশে দেখুন এই ভাতার যে পরিণতি, তারা কি বুঝতে পারছে যে আস্তে আস্তে ভাতার জন্য এই রাজনৈতিক ঝামেলায় আমাদের ইকোনমিক ক্রাইসিসটা কোথায়? উই আর অন দ্য ভার্জ অফ ইকোনমিক এমার্জেন্সি। আমাদের কত লক্ষ কোটি টাকা আমাদের দেনা হয়ে রয়েছে। আমি শুধু বলবো প্রত্যেক রাজনৈতিক নেতাদের মনে একটু ভালোর উদয় হোক, সবসময় নেগেটিভ 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 রাজনীতি না করে নিজেরা সচল হওয়ার জন্য একটু জনগণের কাছে যান। আমি আবার বলছি অন ক্যামেরা, আজকে আমার বাড়ির কাজের লোককে আমি যদি জিজ্ঞেস করি তুমি কাকে ভোট দেবে, ওরা না অবাক, ওরা বলছে দিদিকে দেব। কারণ কেন বললো যে দিদি আমায় 1000 টাকা করে দিচ্ছে। আমি যত বোঝাতে চাই যে এটা সরকারি প্রকল্প, সরকার দিচ্ছে, স্টিল ওই ইমেজটা কিন্তু মুছতে পারবে না। আর এই ইমেজটা কোনো নাটক করে মোছানো যাবে না। আপনারা গ্রামে যান, গ্রামে কথা বলুন, এটা সরকারি প্রকল্প, যে সরকারি আসবে এটা চালাতে বাধ্য, এবং এই প্রকল্পগুলো করে যে ভবিষ্যতে কত ঝামেলার সৃষ্টি হবে সরকারে যে আসবে সেই ফেস করবে। একদমই স্যার, এখনো দোষীরা সাজা পায়নি। আর জিকর নিয়ে বিস্ফোরক অভিনেতা চিরঞ্জিত, তৃণমূলের এক সাংসদ, তিনিও বলছেন আসল অপরাধীকে খুঁজে বার করতে হবে। তাহলে আবারও সেই প্রশ্ন ঘুরে আসছে, আসল অপরাধী কি তাহলে এখনো ধরা পড়লো না? অধরা আসল অপরাধী তাহলে কে স্যার? না, আসল অপরাধী তো ধরা পড়েনি। তুমি তো একজন বাবা। আমরা যারা বাবা, আমরা যারা মা,
এবং আমরা যারা ডাক্তারির সাথে যুক্ত এবং যারা আরজিকর সম্পর্কে কিছুটা জানি এবং ওই সময় যারা যারা ছিল আমরা জানি, আমরা সবাই জানি আসল অপরাধী ধরা পড়েনি। আসল অপরাধী ঠিক ধরা পড়বে এবং সে শাস্তি পাবে, হয় আমাদের কোর্টে অথবা উপরওয়ালার কোর্টে। সেই শাস্তির অপেক্ষায় আমরা রয়েছি। আমরা শুধু মাঝে মাঝে একটু সোশ্যাল মিডিয়া হোক, রাস্তায় একটু স্লোগান দিয়ে সাধারণ মানুষকে একটু জাগিয়ে দিতে চাই যে অভয়া মরেনি, অভয়া বেঁচে আছে। সে বেঁচে আছে অনেক জ্বালা সহ্য করে এবং অভয়ার প্রকৃত বিচার এখনো ভারতীয় বিচার ব্যবস্থায় হয়নি। স্যার, শেষ কয়েকটা প্রশ্ন। সিবিআইকে নিয়ে যে যে প্রশ্নগুলো উঠেছিল, যেমন যিনি রাত ভোর মনিটর করেছিলেন তাকে কেন জিজ্ঞাসাবাদ করলো না সিবিআই, বা সেদিন রাতে যারা যারা ছিল তাদেরও সেরকম ভাবে জিজ্ঞাসাবাদ করা হলো না কেন, বা বিনীত গোয়াল, বা সেদিন রাতে যারা ক্রাইম সিনে গিয়েছিলেন যেমন এক ফরেন্সিক বিশেষজ্ঞ, তাদের থেকেও সেরকম কোনো তথ্য কেন বার করতে পারলো না সিবিআই? বা অভয়ার মা বাবা বারবার বলেছেন ওর ডিপার্টমেন্টের যারা কাজ করে তারা সব জানে, তাদের থেকেও কেন কোনো তথ্য বেরিয়ে এলো না? কি বলবেন? এটাই তো বলছিলাম, সিবিআই এর ব্যর্থতা অথবা সিবিআই চেপে গেছে। এভিডেন্স ট্যাম্পারের জন্য অনায়াসে আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন আরজি করে এবং যে ছাত্রছাত্রীরা ওখানে উপস্থিত ছিল বা ওই সিনে আসার আগে এভিডেন্স ট্যাম্পারিং ওই জায়গাটায় যখনই একটা মৃতদেহ পাওয়া যাবে তাকে তো ঘিরে রাখার কথা, কিন্তু সেখানে কোনো কিছু ঘেরা হয়নি, উল্টে সেই ডিপার্টমেন্টটা ভাঙা হলো। সিবিআই তো এভিডেন্স ট্যাম্পারিং এর মামলাতেই অনেককে তাদের বিহাইন্ড দ্য বার আনতেই পারে এবং সিবিআই এইটুকু তৎপরতা দেখাবে বলে আমরা কলকাতাবাসী এবং পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের সমস্ত ডাক্তারকুল এবং ওভারসিজ ডাক্তাররাও এক্সপেক্ট করেছিলাম। কিন্তু ডাক্তার হিসেবে আমি খুব হতাশ, খুব ফ্রাস্ট্রেটেড সিবিআই এর পারফরমেন্সে। আমরা জানি রাজ্য সরকার কিছু একটা লুকোতে চাইছে, সুতরাং রাজ্য সরকারকে আমি বলতে চাইছি না, কারণ রাজ্য সরকার তো লুকোতে চাইছে, সে তো লুকোবেই। সিবিআইকে লুকোতে চাইছে। দুই সরকার মিলে রাষ্ট্রশক্তি কি অভয়কে মেরে ফেলছে? এইটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন। খুঁজুন, যদি উত্তর পান জানাবেন আমাকে। স্যার, আপনার কি আশা আছে মূল অপরাধী ধরা পড়বে? আমার আশা আছে, কারণ বিচারপতিও পাল্টাচ্ছে আর সিবিআইয়ের হেডও ভবিষ্যতে নিশ্চয়ই একজন কেউ আসবে, তারও মনে পড়বে তার বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে যার প্রকৃত অপরাধীর শাস্তিটা দরকার। এবং আমার মনে হয় কোনো না কোনো সময় আমাদের রাজ্যের যিনি মুখ্য তারও মনে পড়বে আমার একজন ভাইপো আছে, তার উপর যদি এরকম একটা অত্যাচার হতো। স্যার, এই দুদিন আগে নবান্ন অভিযানে যেভাবে অভয়ার মাকে মারা হলো, এবং খালি সেটা না, হাসপাতালে ও রীতিমতো ভর্তি নিতে চাইছিল না হাসপাতাল কর্তৃপক্ষ, তারপরেও যেটা দেখা গেল যে তিলোত্তমার মায়ের ইনজুরি রিপোর্ট বদল করে দেওয়ার অভিযোগ উঠল। ডিসচার্জ রিপোর্টে ছিল না আঘাত নিয়ে রোগীর বয়ান, শেষে তিলোত্তমার বাবা এবং আইনজীবীর প্রশ্নের মুখে পড়ে রিপোর্ট বদল করে মায়ের অভিযোগের কথা উল্লেখ করা হলো। কি হচ্ছে রাজ্যে? এটা হচ্ছে রাষ্ট্রশক্তি ভয় দেখাচ্ছে। সেই ভয়ের কাছে মাথা নত করা আমাদের একটা সিস্টেমে দাঁড়িয়ে গেছে। আর প্রত্যেক হসপিটালই এই গুন্ডারাজকে না একটু ভয় পড়ে এবং প্রত্যেক জায়গায় জানবেন যে কাউন্সিলর থাকেন তার সাথে কিছু গুন্ডাবাজ থাকে। একটা হসপিটালে ভাঙচুর করা তো সোজা ব্যাপার, দুজন গুন্ডাকে দিয়ে 4টি ইট ছুড়লেই তো হয়ে যায়। তারপরে ব্রেকিং নিউজ হয়ে যাবে যে কোনো একজন রুগী মারা গেছেন, তার জন্য রুগীরা ক্ষুব্ধ হয়ে করেছে। আমার তো মনে হয় সবচেয়ে ভালোভাবে ধরা যাবে 14 তারিখ রাতে যে বিভিন্ন সমাজ মাধ্যমে যাদের মুখগুলো ফুটে উঠেছে এক এক করে তাদের ধরুন। যদি 3rd ডিগ্রি দেওয়ার হয় বলুন যে কোন কাউন্সিলর পাঠিয়েছে, কোন এমএলএ পাঠিয়েছে, তারপর তাদের ধরুন, তারপর এগোতে থাকুন, দেখবেন ঠিক লক্ষ্যে পৌঁছে যাবেন। তা আমি বলার কি, আমি তো ডাক্তার এটাই করি। স্যার, অভয়ার মা বাবা বলছেন প্রতিবেশীরা ভয়ে তাদের সঙ্গে কথা না বলে এড়িয়ে যায়। কিসের ভয়? ওই যে বললাম, ওনারা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন। বহু ক্ষেত্রে তারা কিন্তু মনে করে যে প্রতিবেশীরা যেরকম কথা বলার কথা সেরকম করছে না।
আর প্রতিবেশীরাও না ভয় পাওয়াটা স্বাভাবিক। একটা ভয়ের রাজনীতি চলছে না আমি একবারও বলবো না, চলছে। সেই ভয়ের রাজনীতিতে প্রতিবেশীরাও ভাবছে কি দরকার, আমি যদি 4-5টা কথা বলি, যদি আমাকে আবার পুলিশ ডেকে পাঠায়। যেমন আজকে 2জন ডাক্তারকে ডেকে পাঠিয়েছে, কে বলতে পারে কালকে আমাকে ডেকে পাঠাবে না? এই ইন্টারভিউটা দেওয়ার জন্য হয়তো ডেকে পাঠাবে। স্যার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আপনার তরফ থেকে অভয়ার মা বাবাকে কি বার্তা দেবেন? আমি বলবো আপনারা নিজেকে একটু আইসোলেট করুন। রাজনৈতিকভাবে প্রতিবাদ করার জন্য চুপি চুপি প্রতিবাদ করতে থাকুন, ফ্রন্টে না এসে। আপনার মেয়ের জন্য সমস্ত ডাক্তাররা উদ্গ্রীব যাতে মেয়ের যে প্রকৃত অপরাধী সেটা ধরা পড়ে। একমাত্র জানবেন রাজনৈতিক দলগুলো না আমাদের শুধু তাদের মুনাফা লোটার জন্য আপনাদের ইউজ করছে। এই কথাটা যেদিন বুঝতে পারবেন আপনারা ভালো থাকবেন। আমি জানি আপনি সোদপুরেই থাকেন, আপনার সমস্ত কেস হিস্ট্রি আমি জানি, কি ওষুধ খাচ্ছেন আপনারা সেটাও জানি, কিন্তু একবারও ভাববেন না আপনি একা আছেন। আপনার সাথে লক্ষ লক্ষ অভয়া রয়েছে, শুধু কোনো ফাঁদে পা দেবেন না। স্যার, আপনি নিজেও কি আছেন? আমি 100 বার আছি। ইনফ্যাক্ট এই নিয়েও কথা হয়েছিল যে কিভাবে ওনাদের আমরা ওষুধ পৌঁছে দিতে পারি, এই নিয়ে একটা কথা হয়েছিল।